রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আবার ইরানে হামলার বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে পৌঁছেছে বিমানবাহী রণতরী। হাইপারসনিক মিসাইল নিয়ে প্রস্তুত তেহরান। তুরস্ক, পাকিস্তান, সৌদি প্রতিরক্ষা জোটে এবার যোগ দিচ্ছে মিশর। বাংলাদেশের পক্ষ নিয়ে বিশ্বকাপ বর্জন করলে পাকিস্তানকে স্থায়ীভাবে বহিষ্কারের হুমকি ভারতের। উত্তেজনা তুঙ্গে। তুরস্কের পর এবার সৌদি, পাকিস্তান প্রতিরক্ষা জোটে যোগ দিতে যাচ্ছে মিশর। আগামী ৩রা ফেব্রুয়ারি তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোয়ান সৌদি আরব সফর করবেন। এরপর ৪ ফেব্রুয়ারি তিনি সৌদি আরব থেকে যাবেন মিশরে। এ সফরের সময় এরদোয়ান আলোচনা করবেন তুরস্ক এবং মিশরকে পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তিতে অন্তর্ভুক্ত করার বিষয়ে। সোমবার টাইমস অফ ইসলামাবাদ প্রকাশ করেছে খবর। এতে বলা হয়েছে, সৌদি আরব সফরের সময় এরদোয়ানের আলোচনার অন্যতম বিষয় হবে সৌদি তুরস্ক প্রতিরক্ষা সহ দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি বিষয়। তুরস্ক সৌদি আরবে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে স্থাপন করবে বেশ কিছু সমরাস্ত্র নির্মাণ শিল্প। এ বিষয়ে আলোচনা চূড়ান্ত করা হবে এই সফরের মাধ্যমে। অপরদিকে মিশরও পর্যালোচনা করছে পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব সম্ভাব্য প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার বিষয়। গত সেপ্টেম্বরে পাকিস্তান, সৌদি আরব ন্যাটো আদলে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। এরপর এই জোটে তুরস্ক যোগ দেওয়ার কথা জানায়। বর্তমানে এ নিয়ে আলোচনা চলছে ৩ দেশের মধ্যে। মিশর এতে যুক্ত হলে এটি হবে অনানুষ্ঠানিক ইসলামিক ন্যাটো। এদিকে গত সপ্তাহে তুরস্ক কাতারের সাথে চুক্তি করেছে কাতারে তাদের সমরাস্ত্র নির্মাণ শিল্প স্থাপনের বিষয়ে। তুরস্কের সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এসটিএম চুক্তি করেছে কাতারের বারজান হোল্ডিং এর সাথে। চুক্তি অনুযায়ী তুরস্ক কাতার যৌথভাবে নির্মাণ করবে বিভিন্ন ধরনের ড্রোন ও রণতরী। কাতারে স্বাক্ষরিত এই চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ সৌদ বিন আব্দুল রহমান বিন হাসান বিন আলী আল থানি। মধ্যপ্রাচ্যে আবার বড় মাত্রায় সামরিক প্রস্তুতি শুরু করেছে যুক্তরাষ্ট্র। বর্তমানে আরব সাগরের পথে রয়েছে যুক্তরাষ্ট্রের আব্রাহাম লিঙ্কন নামক বিমান বাহিনীর রণতরীর নেতৃত্বে একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। এর সাথে রয়েছে শক্তিশালী গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। এই ডেস্ট্রয়ারে রয়েছে ৮ শতাধিক টোমাহক ক্রুজ মিসাইল। ১০ দিন আগে দক্ষিণ চীন সাগর থেকে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপটি মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দেয়। এ বিষয়ে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে সামনে রেখে সেখানে যাচ্ছে আমাদের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। আমরা ইরানের দিকে লক্ষ্য রাখছি। ইরানকে সামনে রেখে আমাদের বড় একটি ফোর্স যাচ্ছে উপসাগরীয় অঞ্চলে। আমরা আশা করছি ইরানের বিরুদ্ধে আমাদের ফোর্স ব্যবহার করা লাগবে না। তবে যদি প্রয়োজন হয় সেখানে আমাদের অনেক শক্তিশালী রণতরী সহ বিশাল ফোর্স হাজির থাকবে। গত মাসে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ চলাকালে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, আপনারা বিক্ষোভ চালিয়ে যান, সরকারি গুরুত্বপূর্ণ ভবন দখল করেন, আপনাদের জন্য আমাদের সাহায্য আসছে। কিন্তু ইরানের বিক্ষোভ শেষ হয়েছে এবং পরিস্থিতি সরকারের অনুকূলে। ডোনাল্ড ট্রাম্পও ইরান সরকারকে আপাতত উৎখাত না করার কথা বলেছেন। তাহলে এখন কেন যুক্তরাষ্ট্র ইরানকে সামনে রেখে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক প্রস্তুতি নিচ্ছে তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে। অনেক বিশ্লেষকের মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আকস্মিক আবার হামলা চালাতে পারে ইরানে। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী ইরানের বিক্ষোভকারীদের জন্য যুক্তরাষ্ট্রের সাহায্য হতে পারে সর্বশেষ এই রণপ্রস্তুতি। গত সপ্তাহে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইসরায়েল ইরানে হামলার অজুহাত খুঁজছে। ইরানে যে কোনো সময় যে কোনো অজুহাতে হামলা চালাতে পারে ইসরায়েল। গত বৃহস্পতিবার ট্রাম্পকে সাংবাদিকরা প্রশ্ন করেন, তিনি ইরানের সর্বোচ্চ নেতাকেও অপসারণ করতে চান কিনা। ট্রাম্প পরিষ্কার করে বলেছেন, আমার এ ধরনের কোনো ইচ্ছা নেই, কিন্তু ইরানের অবস্থা খুব খারাপ। আমরা জেনেছি সেখানে অনেক মানুষ নিহত হয়েছে সরকারি বাহিনীর হামলায়, তবে তারা অনেককে বিচারের নামে ফাঁসি দেওয়া থেকে বিরত থেকেছে, সেটাও ভালো। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যারাই ইরানে হামলা পরিচালনা করুক না কেন তাকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবে ইরান এবং ইরানের পক্ষ থেকেও সেই অনুসারে পাল্টা হামলা করা হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল যদি ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার স্বপ্ন দেখে তাহলে ইসরায়েল নামক কোনো রাষ্ট্র পৃথিবীর বুকে আর থাকবে না। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের প্রধান আলী আবদুল্লাহি আলিয়াবাদী
মোদী বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা পরিচালনা করলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব ঘাঁটিতে ইরানের মিসাইল আছড়ে পড়বে। আর আমাদের বিরুদ্ধে যে কোনো হামলা মোকাবেলায় বর্তমানে আমরা আমাদের অস্ত্র বোতামে আঙুল রেখে বসে আছি। ইরানের কর্মকর্তাদের পক্ষ থেকে বলা হয়েছে, তারা তাদের ফাতা সিরিজের হাইপারসনিক মিসাইল মোতায়েন অবস্থায় রেখেছে। এই মিসাইল পারস্য উপসাগর ও আশেপাশের এলাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর রণতরীতে বড় ধরনের হামলা চালাতে সক্ষম। এসব মিসাইলের গতি শব্দের তুলনায় 15 গুণ বেশি এবং আওতা 1500 কিলোমিটারের বেশি। ইরান দাবি করেছে, জুন মাসে যুদ্ধে তারা ইসরায়েলে হাইপারসনিক মিসাইল হামলা চালিয়েছে। ইসরায়েলও স্বীকার করেছে, ইরানের অনেক ব্যালিস্টিক মিসাইল তারা প্রতিহত করতে পারেনি। ইরানের দাবি অনুসারে এগুলো ছিল ফাতা হাইপারসনিক মিসাইল। হাইপারসনিক মিসাইল প্রচলিত কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে প্রতিহত করা যায় না। ফলে পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী সহ বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব, কুয়েত সহ অনেক ঘাঁটি ইরানের অভেদ্য হাইপারসনিক মিসাইলের আওতায় পড়বে। বর্তমানে প্রমাণিত হাইপারসনিক মিসাইল রয়েছে কেবল রাশিয়া ও চীনের কাছে। তবে ইরান, উত্তর কোরিয়া সহ আরও বিভিন্ন দেশ সম্প্রতি দাবি করেছে তারা হাইপারসনিক মিসাইলের অধিকার। জাপান দাবি করেছে তারা উদ্ভাবন করেছে অ্যান্টি হাইপারসনিক মিসাইল সিস্টেম। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে নতুন করে অতিরিক্ত এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমও মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। সৌদি আরব, কুয়েত, ইরাক, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, জর্ডান সহ বিভিন্ন আরব দেশে 19টির অধিক শক্তিশালী সামরিক ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের। এসব ঘাঁটিতে রয়েছে 50,000-এর বেশি সেনা। ইরানে বিক্ষোভ চলাকালে সৌদি আরবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, তাদের ভূমি ব্যবহার করে ইরানে হামলার অনুমতি দেবে না যুক্তরাষ্ট্রকে। ক্রিকেট সহ বিভিন্ন ইস্যুতে ভারত বাংলাদেশ চলমান উত্তেজনায় এবার বেশ ভালোভাবে যোগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি রোববার বলেছেন, বাংলাদেশের সাথে পাকিস্তানও বর্জন করতে পারে আসন্ন টি-20 বিশ্বকাপ ক্রিকেট। তবে এই বিষয়টি নির্ভর করছে পাকিস্তান সরকারের উপর। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশে ফিরলে তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। নকভির এই মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ভারত নিয়ন্ত্রিত তথাকথিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। ভারতের পক্ষ নিয়ে আইসিসি রোববার পাকিস্তানের প্রতি চূড়ান্ত হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, পাকিস্তান যদি আসন্ন বিশ্বকাপ বর্জন করে তাহলে তাদেরকে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। তাদের প্রতি এমন নিষেধাজ্ঞা আরোপ করা হবে যা তারা কল্পনাও করেনি। গোটা বিশ্ব থেকে স্থায়ীভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে পাকিস্তান ক্রিকেট। এক্ষেত্রে বাংলাদেশ ছাড়া তারা আর কাউকে কাছে পাবে না। আইসিসি বলেছে, পাকিস্তান যদি না খেলে তাহলে তারা উগান্ডাকে নিয়ে বিশ্বকাপ আয়োজন করবে। তবে বিশ্লেষকদের মতে, বাংলাদেশের পক্ষ নিয়ে পাকিস্তান যদি এমন সাহসী সিদ্ধান্ত নেয় তবে ভারত যতই হুমকি দিক না কেন আসন্ন বিশ্বকাপ বন্ধ হয়ে যাবে। এতে করে প্রচণ্ড চাপে পড়বে ভারত এবং বন্ধ হয়ে যাবে ভারতের দাদাগিরি। বর্তমানে ভারত তার প্রতিবেশী দেশগুলোর ওপর খবরদারির জন্য আইসিসিকে ব্যবহারের কৌশল নিয়েছে। আইসিসিকে ভারত রাজনৈতিক হাতিয়ারে পরিণত করেছে প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে। ভারতের এই নোংরামি বন্ধ করার এখনই উপযুক্ত সময়, আর এটা এখন করার সুযোগ এসেছে পাকিস্তানের সামনে। বাংলাদেশের মতো অতীতে পাকিস্তানও ভারতের নোংরামির শিকার হয়েছে আইসিসির মাধ্যমে। সাবেক অনেক ক্রিকেটার ও ক্রিকেট কর্মকর্তা সহ পাকিস্তানের বিভিন্ন মহল থেকে জোর দাবি জানানো হয়েছে ভারতের বিশ্বকাপ টি-20 বর্জনের জন্য। তবে পাকিস্তান খেলা বর্জনের হুমকি দিলেও একই সাথে খেলায় অংশ নেওয়ারও যাবতীয় প্রস্তুতি নিয়ে অগ্রসর হচ্ছে। ইরানে মার্কিন হামলার শঙ্কা ক্রমশ ঘনীভূত হচ্ছে। ভয়াবহ পাল্টা হামলার প্রস্তুতি সম্পন্ন করেছে ইরানও। এর মধ্যে যুদ্ধে সম্পৃক্ত হওয়ার ঘোষণা আসছে ইরানের মিত্রদের কাছ থেকে। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানের সমর্থনে যে কোনো সম্ভাব্য যুদ্ধে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরাকের প্রতিরোধ সংগঠন কাতাইফ হিজবুল্লাহ। রোববার রাতে দেওয়া এক বিবৃতিতে বিশ্বের সব প্রতিরোধ যোদ্ধাকে ইরানের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার এবং যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। বিবৃতিতে কাতাইফ হিজবুল্লাহ বর্তমান পরিস্থিতিকে কুফরি ও মোনাফেকের বিরুদ্ধে একটি বড় লড়াই হিসেবে উল্লেখ করেছে। তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা মুজাহিদদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ইরানের সুরক্ষায় একটি সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। ইরাকি সংগঠনটি ইরানকে মুসলিম উম্মার গর্ব এবং একটি শক্তিশালী দুর্গ হিসেবে বর্ণনা করেছে। তাদের মতে, গত 4 দশকেরও বেশি সময় ধরে ইরান মাযহাব, বর্ণ বা জাতি নির্বিশেষে বিশ্বের মুসলিম মানুষের পাশে দাঁড়িয়েছে। জায়নবাদী ও স্বৈরাচারী শক্তিগুলো বর্তমানে ইরানকে ধ্বংস করতে এবং বিশ্বব্যাপী নৈতিক মূল্যবোধকে নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।
বিবৃতিতে ইরানের শত্রুদের সতর্ক করে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ সহজ হবে না। এতে বলা হয়, শত্রুরা আকস্মিক পতনের স্বাদ গ্রহণ করবে এবং পশ্চিম এশিয়া অঞ্চল থেকে তাদের অস্তিত্ব মুছে ফেলা হবে। আমাদের অঞ্চলে তোমাদের চিহ্ন থাকবে না। পবিত্র কোরআনের আয়াত উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, মুক্তির একমাত্র পথ হল বিজয় অথবা শাহাদাত। প্রয়োজনে ইসলামের রক্ষায় শাহাদাত বরণকারী অপারেশন চালানোরও ইঙ্গিত দিয়েছে সংগঠনটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের হুমকি দেওয়ার পর এই প্রতিক্রিয়া জানালো ইরাকের এই প্রভাবশালী সংগঠন। ইরানের গোয়েন্দা সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলের একজন প্রখ্যাত নিরাপত্তা ও নেটওয়ার্ক বিশেষজ্ঞ। তার মতে, ইসরায়েলের নিরাপত্তা ও সামাজিক কাঠামোর গভীরে ইরানের যে পরিমাণ গোয়েন্দা অনুপ্রবেশ রয়েছে তা দেশটির বিধ্বংসী ক্ষেপণাস্ত্র শক্তির চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং বিপজ্জনক। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12কে দেওয়া এক সাক্ষাৎকারে ওই বিশেষজ্ঞ জানান, ইসরায়েল সম্পর্কে ইরানের কাছে থাকা তথ্যের পরিমাণ অভাবনীয়। তিনি বলেন, ইসরায়েলি নাগরিকদের নাম, ছবি, পারিবারিক সম্পর্ক এবং কর্মক্ষেত্রের বিস্তারিত তথ্য এখন ইরানের হাতের নাগালে। এমন সব সংবেদনশীল তথ্য ইরানের কাছে রয়েছে যা নিরাপত্তার খাতিরে ইসরায়েলের ভেতরেও জনসমক্ষে প্রকাশ করা নিষিদ্ধ। যদি ইসরায়েলি কর্তৃপক্ষ এই তথ্যের বিশাল স্তূপের দিকে নজর দেয়, তবে তারা রীতিমতো হতভম্ব হয়ে যাবে। এই বিশেষজ্ঞের মতে, ইরান কেবল তথ্য সংগ্রহ করছে না, বরং একটি বিশাল সাইবার সেনাবাহিনী পরিচালনা করছে। তিনি একে নীরব যুদ্ধের হাতিয়ার হিসেবে অভিহিত করে বলেন, এই গোয়েন্দা তৎপরতার মূল লক্ষ্য হল ইসরায়েলি সমাজের মনোবল ভেঙে দেয়া এবং নাগরিকদের মনে নিরাপত্তাহীনতা তৈরি করে তাদের দেশ ত্যাগে বাধ্য করা। উদাহরণ হিসেবে তিনি হানজালা নামক হ্যাকিং গ্রুপের কথা উল্লেখ করেন, যারা দীর্ঘ সময় ধরে ইসরায়েলের বিরুদ্ধে অত্যন্ত আক্রমণাত্মক সাইবার অভিযান চালাচ্ছে। হিব্রু ভাষায় টেলিগ্রাম পেজ পরিচালনার মাধ্যমে ইসরায়েলের ভেতরে পরিকল্পিতভাবে ইসরায়েল বিরোধী জনমত ও ভয় তৈরি করা হচ্ছে। ইরানের এই সক্ষমতা যে কেবল সাধারণ মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়, তার প্রমাণ হিসেবে সাম্প্রতিক কিছু ঘটনার কথা উল্লেখ করেন এই বিশেষজ্ঞ। তিনি জানান, গত সেপ্টেম্বর ও ডিসেম্বরে বর্তমান প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটসের ফোন হ্যাক করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের টেলিগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। প্রধানমন্ত্রীর চিফ অফ স্টাফ এবং সাবেক বিচারমন্ত্রীর মোবাইল ফোনও হ্যাকারদের কবলে পড়ছে। বিশেষজ্ঞদের মতে, ইরান এখন প্রযুক্তি এবং মানব বুদ্ধিমত্তার এক অভাবনীয় সংমিশ্রণ ঘটিয়েছে। ডিজিটাল সিস্টেমে হ্যাকিংয়ের মাধ্যমে তারা এখন যে কোনো ব্যক্তির ঠিকানা, ফোন নম্বর, কথোপকথন, আড়িপাতা এবং সরাসরি গতিবিধি পর্যবেক্ষণ করতে সক্ষম। মোবাইল ফোনের অবস্থান ভিত্তিক সরঞ্জামের মাধ্যমে তারা অতি সংবেদনশীল অপারেশনাল তথ্য সংগ্রহ করছে। ওই বিশেষজ্ঞ সতর্ক করে বলেন, ইরানের এই ক্রমবর্ধমান সাইবার ও গোয়েন্দা শক্তি ইসরায়েলের অস্তিত্বের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইরানের সাম্প্রতিক সহিংস দাঙ্গায় নিহতদের পরিবারগুলো যুক্তরাষ্ট্র এবং জায়নবাদী ইসরায়েলের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ ও দেওয়ানি মামলা দায়ের করেছে। দেশটিকে অস্থিতিশীল করতে সহিংসতা উস্কে দেওয়া এবং ষড়যন্ত্রের অভিযোগে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। রোববার তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই মামলার বিষয় ঘোষণা করা হয়। ভুক্তভোগী পরিবারগুলো জানায়, বিদেশি মদদে সংঘটিত এই অপরাধের বিচার পেতে তারা অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় আইনি পথেই লড়াই চালিয়ে যাবে। অনুষ্ঠানে আইআরজিসির আইন ও সংসদীয় বিষয়ক উপপ্রধান জেনারেল সোহরাব আলী শামখানি বলেন, আইনজীবীদের একটি বিশেষ দল এই অভিযোগপত্র প্রস্তুত করেছে। তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়াও ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির সহায়তায় একটি বিশেষ ফ্রন্ট তৈরি করা হয়েছিল। সাধারণ ব্যবসায়ীদের বৈধ প্রতিবাদকে সহিংসতায় রূপ দিতে মোসাদ এবং সিআইএর সঙ্গে যুক্ত গোপন সেলগুলোকে সক্রিয় করা হয়েছিল। জেনারেল শামখানি উল্লেখ করেন, শত্রুরা শুরু থেকে ইরানকে ধ্বংস করতে শত্রুতা করে আসছে। তিনি বলেন, ইরানি সম্পদ জব্দ করা, সামরিক হামলার পরিকল্পনা, দেশকে খণ্ড বিখণ্ড করার চেষ্টা এবং 2025 সালের জুনে 12 দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধের মতো প্রতিটি ঘটনায় ইরানি জাতি অটল থেকে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে। গাজায় আটক সর্বশেষ ইসরায়েলি বন্দীর মরদেহ উদ্ধার অভিযান শেষ হওয়ার পর মিশরের সঙ্গে সংযুক্ত রাফা ক্রসিং সীমিত পরিসরে পুনরায় চালুর ঘোষণা দিয়েছে ইসরায়েল। তবে এই সীমান্ত শুধুমাত্র একমুখী ও পথচারী চলাচলের জন্য খোলার শর্ত দেওয়া হয়েছে, যাকে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে উচ্ছেদের একটি নীল নকশা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। রোববার রাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কার্যালয় থেকে জানানো হয়েছে, রাফা সীমান্ত চালুর বিষয়টি হামাসের শতভাগ প্রচেষ্টার উপর নির্ভরশীল।
বর্তমানে ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজার ইয়েলো লাইন সংলগ্ন একটি কবরস্থানে পুলিশ কর্মকর্তা রন গাভিলির মরদেহের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। ইসরায়েলের দাবি, গাভিলি শেষ ব্যক্তি যার মরদেহ এখনও গাজায় রয়েছে। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডসের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, তারা এরই মধ্যে পূর্ণ স্বচ্ছতার সঙ্গে রন গাভিলির মরদেহের অবস্থান ইসরায়েলকে জানিয়ে দিয়েছে। হামাস জানায়, তারা যুদ্ধবিরতি চুক্তির সমস্ত বাধ্যবাধকতা পূরণ করেছে। এই ইস্যুকে দীর্ঘায়িত করার কোনো ইচ্ছা তাদের নেই। ইসরায়েলকে চুক্তি বাস্তবায়নে বাধ্য করতে তারা আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপ কামনা করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপে রাফা সীমান্ত উভয় দিকে খুলে দেওয়ার কথা থাকলেও নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে এটি কেবল পথচারী চলাচলের জন্য এবং ইসরায়েলি পরিদর্শন ব্যবস্থার অধীনে খোলা হবে। বিশেষজ্ঞরা একে ফিলিস্তিনিদের গাজা থেকে বিতাড়িত করার একটি কৌশল হিসেবে দেখছেন। দ্য প্যালেস্টাইন ল্যাবরেটরি বইয়ের লেখক অ্যান্টনি লোয়েনস্টাইন আল জাজিরাকে বলেন, ইসরায়েল চাইছে ফিলিস্তিনিরা চলে যাক, তারা যেন আর ফিরতে না পারে। মিশরে হাজার হাজার ফিলিস্তিনি গত 2 বছর ধরে আটকা পড়ে আছে, যারা ফিরতে চায়। কিন্তু সীমান্ত যদি কেবল ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকে তবে তাদের ফেরা অসম্ভব হয়ে পড়বে। বিশ্লেষকরা আরও সতর্ক করেছেন, সীমান্তটি কেবল পথচারী চলাচলের জন্য খোলা হলে মিশরের গুদামগুলোতে আটকে থাকা টন টন জরুরি ত্রাণ গাজায় প্রবেশ করতে পারবে না। বৈরুত বিশ্ববিদ্যালয়ের ফেলো রামি খুরি বলেন, ইসরায়েল ফিলিস্তিনিদের খাদ্য, পানি ও চিকিৎসার মতো প্রতিটি বিষয়কে নিয়ন্ত্রণ করার কৌশল হিসেবে এই সীমিত চালুর নাটক করছে। ফিলিস্তিনি জনগণের উপর চলমান আগ্রাসনের ব্যবহৃত সামরিক সরঞ্জামবাহী বিমানের ট্রানজিট বা যাত্রা বিরতির উপর বেলজিয়ামের নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছে প্রতিরোধ আন্দোলন হামাস। শুক্রবার বেলজিয়াম সরকারের এই সিদ্ধান্তের পর হামাস এক আনুষ্ঠানিক বিবৃতিতে একে ন্যায় বিচারের পথে এক সাহসী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। এক আনুষ্ঠানিক বিবৃতিতে হামাস জানায়, বেলজিয়ামের এই রাজকীয় ডিক্রি নৈতিক ও আইনি দায়িত্ববোধের প্রতিফলন। হামাস বলেছে, এই সিদ্ধান্তের মাধ্যমে আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের বৈশ্বিক মূল্যবোধের প্রতি বেলজিয়ামের প্রতিশ্রুতি প্রকাশিত হয়েছে। দখলদার ইসরায়েলি সরকার প্রতিদিন ফিলিস্তিনি ভূমি, মানুষ ও পবিত্র স্থানগুলোর বিরুদ্ধে যে অপরাধ করছে, এই নিষেধাজ্ঞা তার বিরুদ্ধে একটি জোরালো বার্তা। বিবৃতিতে হামাস বিশ্বের সব দেশের প্রতি ইসরায়েলে অস্ত্র সরবরাহের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে। একই সঙ্গে তারা দখলদার সত্তাকে রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিকভাবে বয়কট করে আন্তর্জাতিকভাবে একঘরে করার আহ্বান জানায়। তারা জোর দিয়ে বলেন, এই অস্ত্রগুলো নিরপরাধ ও নিরস্ত্র ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের উপর হামলায় ব্যবহৃত হচ্ছে। বেলজিয়ান কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী গত বৃহস্পতিবার থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। এর ফলে কোনো বিমান সামরিক সরঞ্জাম নিয়ে বেলজিয়ামের ওপর দিয়ে উঠতে পারবে না। জ্বালানি নেওয়া বা অন্য কোনো কারিগরি প্রয়োজনেও এসব বিমান বেলজিয়ামের বিমানবন্দরে নামতে পারবে না। আগে ননস্টপ ট্রানজিট বা মালামাল খালাস না করে যাওয়ার সুযোগ থাকলেও এখন নতুন ফেডারেল আইনের ফলে সেটিও বন্ধ হয়ে গেল। দোহায় অনুষ্ঠিত 9ম দোহা ইন্টারন্যাশনাল মেরিটাইম ডিফেন্স এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স কেবল একটি প্রতিরক্ষা বাণিজ্য মেলা নয়, এটি মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান অনিশ্চিত নিরাপত্তা বাস্তবতায় কাতারের কৌশলগত অবস্থান, উপসাগরীয় রাষ্ট্রগুলোর উদ্বেগ এবং বৈশ্বিক শক্তিগুলোর স্বার্থের একটি ঘনীভূত প্রতিচ্ছবি। কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা কোম্পানি, নৌবাহিনীর কমান্ডার, সামরিক কর্মকর্তা এবং নীতি নির্ধারকেরা একত্রিত হয়েছেন। এমন এক সময় যখন অঞ্চল জুড়ে সামরিক উত্তেজনা আর কূটনৈতিক হিসাব নিকাশ পরস্পরের সঙ্গে গভীরভাবে জড়িয়ে গেছে। তুরস্ক, যুক্তরাষ্ট্র, ইতালি, জার্মানি, যুক্তরাজ্য, স্পেন ও ফ্রান্স সহ একাধিক দেশের অংশগ্রহণ এবং প্রথম দিনেই বিভিন্ন চুক্তি ও সমঝোতার স্মারক স্বাক্ষর প্রমাণ করে যে প্রতিরক্ষা শিল্পে প্রতিযোগিতা যেমন তীব্র, তেমনি নিরাপত্তা সহযোগিতার চাহিদাও দ্রুত বাড়ছে। এই প্রদর্শনীতে প্রদর্শিত প্রযুক্তি, উন্নত নৌযান নির্মাণ, কাউন্টার পাইরেসি ব্যবস্থা, সেন্সর ও যোগাযোগ প্রযুক্তি আসলে মধ্যপ্রাচ্যের সমুদ্রভিত্তিক নিরাপত্তা চ্যালেঞ্জগুলোর এই প্রতিক্রিয়া। হরমুজ প্রণালী, পারস্য উপসাগর, আরব সাগর ও লোহিত সাগরের মতো গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে বৈশ্বিক জ্বালানি ও পণ্য পরিবহনের একটি বড় অংশ প্রবাহিত হয়। এই রুটগুলো যে কোনো অস্থিরতা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতিকেও ঝাঁকুনি দেয়। ফলে উপসাগরীয় দেশগুলো তাদের নৌক্ষমতা আধুনিকায়নে ক্রমশ বেশি বিনিয়োগ করছে, আর ডিমডেক্স সেই চাহিদা ও সরবরাহের মিলন মেলা হয়ে উঠছে। কিন্তু এই প্রদর্শনীর গুরুত্ব কেবল প্রযুক্তিগত নয়, এটি একটি রাজনৈতিক বার্তাও বহন করে। কাতার নিজেকে একটি নিরাপত্তা সংলাপের
কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত করতে চায়, যেখানে প্রতিদ্বন্দ্বী শক্তিরাও একই ছাদের নিচে বসে কথা বলতে পারে। ডিমডেক্সের অন্যতম কেন্দ্রবিন্দু মিডল ইস্ট নেভাল কমান্ডার্স কনফারেন্স, যেখানে প্রতিরক্ষা কূটনীতি ও সামুদ্রিক নিরাপত্তার চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। এই ধরনের ফোরাম কাতারের বহুমুখী পররাষ্ট্রনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দোহা একদিকে যুক্তরাষ্ট্রের মতো প্রধান সামরিক মিত্রের ঘাঁটিকে আতিথ্য দেয়, অন্যদিকে ইরানের সঙ্গে যোগাযোগের চ্যানেল খোলা রাখে। এই দ্বৈত কৌশল কাতারকে আঞ্চলিক উত্তেজনার মধ্যে এক ধরনের মধ্যস্থতাকারী ও ঝুঁকি ব্যবস্থাপক হিসেবে তুলে ধরে। তবে এই অবস্থান যতটা সুযোগ তৈরি করে ততটা ঝুঁকিও বহন করে, বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র ও ইরান সম্পর্ক আবারও সংঘাতমুখী। গত বছরের জুনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, যা কাতারে মার্কিন সেনা অবস্থানকারী একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে চালানো হয়েছিল, সেই ঝুঁকির বাস্তব উদাহরণ। যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবুও এই হামলা উপসাগরীয় রাষ্ট্রগুলোর জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা ছিল। এটি দেখিয়ে দিয়েছে যে বড় শক্তির সংঘাতে নিরপেক্ষ বা মধ্যস্থতাকারী অবস্থানও সরাসরি নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। ডিমডেক্স 2026 এমন এক প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে যেখানে এই স্মৃতি এখনো টাটকা, আর নীতি নির্ধারকেরা জানেন যে সামান্য ভুল হিসেব পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। এই বাস্তবতা উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা কৌশলকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। আগে যেখানে স্থল ভিত্তিক প্রতিরক্ষা ও আকাশ প্রতিরক্ষা বেশি গুরুত্ব পেত, এখন সেখানে নৌ ও সামুদ্রিক নিরাপত্তার সমান গুরুত্ব পাচ্ছে। ড্রোন, স্বয়ংক্রিয় নৌযান, উন্নত রাডার ও সাইবার নিরাপত্তা ব্যবস্থা নৌযুদ্ধের চরিত্র বদলে দিচ্ছে। ডিমডেক্সে প্রদর্শিত অনেক প্রযুক্তি আসলে ভবিষ্যৎ সংঘাতের সম্ভাব্য রূপের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা। কিন্তু প্রশ্ন হলো, এই প্রযুক্তি প্রদর্শনী ও চুক্তিগুলো কি সত্যি স্থিতিশীলতা বাড়াবে, নাকি অস্ত্র প্রতিযোগিতাকে আরও তীব্র করবে? এখানেই প্রতিরক্ষা কূটনীতির প্রসঙ্গটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মিডল ইস্ট নেভাল কমান্ডার্স কনফারেন্সে যে আলোচনা হয় তা কেবল প্রযুক্তি বা কৌশল নিয়ে নয়, এটি আস্থা গঠন, ভুল বোঝাবুঝি কমানো এবং সংকট ব্যবস্থাপনার বিষয়ও। সমুদ্র এমন একটি ক্ষেত্র যেখানে সামান্য ভুল যোগাযোগ বড় সংঘাতে রূপ নিতে পারে। উপসাগরীয় জলপথে বিভিন্ন দেশের নৌবাহিনী, বাণিজ্যিক জাহাজ ও জ্বালানি ট্যাঙ্কের ঘন উপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এই প্রেক্ষাপটে ডিমডেক্সের মতো প্ল্যাটফর্মগুলো সংলাপের সুযোগ তৈরি করে, যা হয়তো সরাসরি উত্তেজনা কমাতে পারে না, কিন্তু অন্তত যোগাযোগের পথ খোলা রাখে। কাতারের জন্য এই প্রদর্শনী একটি কৌশলগত বিনিয়োগ। দেশটি জানে যে তার ভৌগোলিক আকার ছোট হলেও কৌশলগত অবস্থান বড়। প্রাকৃতিক গ্যাস রপ্তানির উপর নির্ভরশীল অর্থনীতি নিরাপদ সমুদ্রপথের উপর দাঁড়িয়ে আছে। একই সঙ্গে কাতার আন্তর্জাতিক অঙ্গনে একটি প্রভাবশালী কণ্ঠস্বর হতে চায়। সংঘাত মধ্যস্থতা, মানবিক সহায়তা ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে ডিমডেক্স সেই বৃহত্তর কৌশলের অংশ, যেখানে প্রতিরক্ষা শিল্প, কূটনীতি ও অর্থনীতি একে অপরের সঙ্গে জড়িয়ে যায়। তবে এই প্রদর্শনের পেছনের রাজনৈতিক বাস্তবতা উপেক্ষা করা যায় না। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা যত বাড়ে, উপসাগরীয় রাষ্ট্রগুলো তত বেশি নিজেদের সুরক্ষা নিয়ে চিন্তিত হয়। মার্কিন সামরিক উপস্থিতি একদিকে নিরাপত্তা নিশ্চয়তা দেয়, অন্যদিকে ইরানের চোখে দেশগুলোকে বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করে। ডিমডেক্সে অংশ নেয়া পশ্চিমা প্রতিরক্ষা কোম্পানিগুলোর উপস্থিতি এই বাস্তবতারই প্রতিফলন। তারা শুধু ব্যবসা করছে না, বরং একটি নির্দিষ্ট নিরাপত্তা স্থাপত্যকে শক্তিশালী করছে। একই সঙ্গে তুরস্কের মতো দেশের সক্রিয় অংশগ্রহণ দেখায় যে মধ্যপ্রাচ্যের নিরাপত্তার সমীকরণ আর কেবল পশ্চিম বনাম আঞ্চলিক শক্তির দ্বন্দ্বে সীমাবদ্ধ নেই। আঙ্কারা তার নিজস্ব নৌ ও প্রতিরক্ষা শিল্পকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে চায় এবং উপসাগরীয় দেশগুলোকে অংশীদার হিসেবে দেখছে। ইউরোপীয় দেশগুলোর অংশগ্রহণও ইঙ্গিত দেয় যে ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক ভূ রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা আবারও ইউরোপের কৌশলগত ভাবনায় জায়গা করে নিচ্ছে। ডিমডেক্স 2026 এর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো বেসরকারি ও সরকারি খাতের মেলবন্ধন। আধুনিক যুদ্ধ আর কেবল রাষ্ট্রের একচেটিয়া ক্ষেত্র নয়, প্রযুক্তি কোম্পানি, স্টার্টআপ ও গবেষণা প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা বিশ্লেষণ এবং স্বয়ংক্রিয় ব্যবস্থা নৌযুদ্ধের সিদ্ধান্ত গ্রহণের গতি এবং প্রকৃতি বদলে দিচ্ছে। এই প্রযুক্তিগত পরিবর্তন নীতি নির্ধারকদের জন্য আরও নতুন প্রশ্ন তৈরি করছে। কিভাবে এই প্রযুক্তি নিয়ন্ত্রণ করা হবে, কিভাবে ভুল ব্যবহারের ঝুঁকি কমানো যাবে, আর কিভাবে আন্তর্জাতিক আইন ও নিয়মের সঙ্গে সামঞ্জস্য রাখা যাবে।
এইসব প্রশ্নের উত্তর ডিমডেক্সের প্রদর্শনী হলেই পাওয়া যায় না। এই মেলা ও সম্মেলন একটি বড় আলোচনার অংশ, যেখানে উপসাগরীয় নিরাপত্তা, বৈশ্বিক শক্তির প্রতিযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার ভবিষ্যৎ নিয়ে ভাবা হয়। কাতার এই আলোচনার মঞ্চ তৈরি করে নিজেকে একটি অপরিহার্য মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরতে চায়। তবে এই ভূমিকায় সাফল্য নির্ভর করবে তার কূটনৈতিক ভারসাম্য রক্ষার সক্ষমতার উপর, বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা আবারও সামরিক সংঘাতের দিকে ধাবিত হতে পারে। সব মিলিয়ে ডিমডেক্স 2026 একটি প্রতিরক্ষা প্রদর্শনী শুধু নয়, এটি একটি সময়ের প্রতিচ্ছবি। এটি এমন এক সময় যখন মধ্যপ্রাচ্য একদিকে প্রযুক্তিগত আধুনিকায়ন ও নিরাপত্তা সহযোগিতার পথে এগুচ্ছে, অন্যদিকে পুরনো শত্রুতা ও নতুন ভূ রাজনৈতিক টানাপোড়েনে জর্জরিত। দোহায় জড়ো হওয়া নৌ কমান্ডার, প্রতিরক্ষা শিল্পের নির্বাহী ও নীতি নির্ধারকরা জানেন যে প্রদর্শনী শেষে চুক্তি ও সমঝোতা হয়তো সই হবে, কিন্তু প্রকৃত পরীক্ষা হবে সমুদ্রে, যেখানে উত্তেজনা, ভুল বোঝাবুঝি ও ক্ষমতার প্রদর্শন যে কোনো মুহূর্তে স্থিতিশীলতাকে চ্যালেঞ্জ জানাতে পারে। এই বাস্তবতায় ডিমডেক্সের 2026 একদিকে আশ্বাস দেয় যে নিরাপত্তা নিয়ে সক্রিয় ভাবনা চলছে, অন্যদিকে মনে করিয়ে দেয় যে উপসাগরীয় অঞ্চলের শান্তি এখনও কতটা ভঙ্গুর। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।